অফিসের কাজ সেরে আমি আর শিমুল দুজনে মিলে রতনদার চায়ের দোকানে বসে কিছু সময় আড্ডা দিই। তারপর সন্ধ্যা হওয়ার পরপরই যথারীতি যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আজও তার ব্যতিক্রম কিছু হবে বলে মনে হলো না। আমি সময় মতো চলে এসেছি। এখন শুধু শিমুলের আসার পালা। তবে আজ শিমুলের আসতে একটু দেরি হচ্ছে, হয়তো কোনো জরুরি কাজে আটকে পড়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে শিমুল হাজির হলো। কি রে, এত দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় এত জ্যাম ছিল যে দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। রতনদা, আমাদের কিছু চপ আর বেগুনি দাও তো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। তারপর রতনদার চপ আর বেগুনির সাথে জমে উঠল আমাদের গল্পের আসর। আর কিছুদিনের মধ্যেই শীতকাল শুরু হবে, তাই এখন থেকেই সন্ধ্যার পর হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। কথা বলতে বলতে এক সময় শিমুল আমাকে জিজ্ঞাসা করল, কাল তো উইকেন্ড, তা তোর প্ল্যানটা কি? মাস তো প্রায় শেষ হতে চলল, সেজন্য পকেট একদম ঘরের মাঠ। তাই মাইনে পাওয়ার আগ পর্যন্ত তেমন কোনো প্ল্যান নেই। তোর কি প্ল্যান? আমারও তেমন কোনো প্ল্যান নেই, তবে অনেকদিন থেকেই আমার খুব মাছ ধরতে ইচ্ছা করছে। কিন্তু আশেপাশে কি সেরকম কোনো মাছ ধরার জায়গা আছে? দু একটা জায়গা আছে, কিন্তু সেখানে মানুষের ভিড় অনেক বেশি। আমাদের কথা শোনার পর রতনদা বলল, আপনাদের কথা শুনে আমার একটা জায়গার কথা মনে পড়ে গেল। আচ্ছা, তাই নাকি? কোন জায়গার কথা বলছো তুমি? আমাদের পাশের গ্রামেই একটা জঙ্গল আছে। সেই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী এত পরিষ্কার যে মাছের চলাচল অব্দি দেখা যায়, কিন্তু ওখানে এখন মানুষের যাতায়াত একদম নিষেধ আছে। কিন্তু কেন? জায়গাটার দোষ আছে। এখন পর্যন্ত যারা যারা রাত্রিবেলায় ওখানে গিয়েছে তারা কেউই আর ফিরে আসেনি। কোনো হিংস্র প্রাণী বা চোরাবালির কারণেও তো এমনটা হতে পারে। না না, ওসব কিছু নেই ওখানে। আমি শুনেছি ওই জায়গাটা দিয়ে নাকি আত্মারা ঘুরে বেড়ায়। এখান থেকে কত দূর হবে সেই জায়গাটা? তা ধরুন, গাড়িতে গেলেও ৩-৪ ঘন্টার মতো অবশ্যই লাগবে। তারপর শিমুল রতনদার কাছ থেকে জায়গাটার সম্পর্কে আরো বিস্তারিত শুনে আমাকে বলল, বেশ ইন্টারেস্টিং তো জায়গাটা, যাবি নাকি রে? হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু আপনাদের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? আমি বলছি যে জায়গাটা ভালো নয়, আর আপনারা কিনা ওখানেই যেতে যাচ্ছেন। শোনো, তুমি যা বলছো ওগুলো কুসংস্কার। আর সত্যিই কোনো আত্মা ওখানে আছে কিনা তা আমরা সেখানে গেলেই দেখতে পাবো। কিন্তু ওখানে যাবি কি করে? ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না, গাড়ির ব্যবস্থা না হয় আমিই করব, আর ড্রাইভিং তো আমি নিজেই পারি। তাহলে তো মনে হয় বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হবে। শিমুল বরাবরই একটু জেদি স্বভাবের। ও একবার যা বলে তা করেই ছাড়ে। যেমন ভাবনা তেমন কাজ। পরদিন সকালেই গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে এসে হাজির হলো। হ্যাঁ হ্যাঁ, আসছি, একটু দাঁড়া। ঘড়িতে তখন সকাল ৮টা বাজে। আমরা রওনা হয়েছি সেই রহস্যময় জঙ্গলের উদ্দেশ্যে। মাছ ধরার সরঞ্জাম থেকে শুরু করে প্রায় সবকিছুর ব্যবস্থাই শিমুল একাই করেছে। আমি শুধু দুপুরের খাবারের জন্য কিছু খাবার আমার সাথে নিয়ে এসেছি। কিরে, তুই কি নিয়ে তো ভাবছিস? আচ্ছা, সত্যি যদি কোনো সমস্যা হয় তাহলে? তুই কি ভূতের ভয় পাচ্ছিস নাকি? ঠিক ভূতের না, তবে জঙ্গলে এমন অনেক অজানা রহস্য লুকিয়ে থাকে যার কোনো কিনারাই অনেকেই করতে পারে না। প্রায় ৪ ঘন্টা গাড়ি চালিয়ে যাওয়ার পর আমরা সেই জঙ্গলে এসে পৌঁছলাম। গাড়ি নিয়ে আর সামনে যাওয়া যাবে না, তাই গাড়িটা এখানেই লক করে আমাদের মাছ ধরার সরঞ্জাম নিয়ে
জঙ্গলের ওই ছোট্ট পথ ধরে চলতে শুরু করলাম। এখান থেকে যে আরো কতটা পথ হাঁটা লাগবে কে জানে। যতদূর শুনেছি মনে হয় না আমাদের খুব বেশি হাঁটা লাগবে। প্রায় মিনিট 15 হাঁটার পর আমরা সেই নদীর তীরে এসে পৌঁছালাম। যা শুনেছিলাম জায়গাটা তার থেকেও অনেক বেশি সুন্দর। এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নদীর পাড়ের এই জায়গাটা পরিষ্কার করে ছিপ নিয়ে বসে পড়লাম মাছ ধরতে। জায়গাটা খুবই নিরিবিলি, আর মাছও আছে এখানে প্রচুর পরিমাণে। শহর থেকে এত দূরে এসে মনে হচ্ছে সত্যিই সার্থক হয়েছি। জঙ্গলে সাপের ভয় আছে, তাই আমরা সাথে করে কার্বলিক অ্যাসিড নিয়ে এসেছি। তাই সাপখোপের ভয় তেমন একটা না থাকলেও মনের অজানা আশঙ্কা এখনো যায়নি, কারণ জায়গাটা এতটাই নিরিবিলি আর গা ছমছমে যে বিপদের সময় চিৎকার করলেও সাহায্যের জন্য কোনো মানুষই পাওয়া যাবে না। তাই আমি শিমুলকে বললাম, মাছ ধরা শেষ হয়ে গেলে সন্ধ্যার আগেই আমাদের কিন্তু এখান থেকে বেরোতে হবে, না হলে জঙ্গলে পথ হারানোর ভয় আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিন্তু মাছ ধরার নেশায় আমরা সময়ের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। কখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো তা বুঝতেই পারিনি। এখন প্রায় 2 ব্যাগের মতো মাছ ধরেছি আমরা। আমি এর আগে কোনো দিনই একসাথে এত মাছ ধরিনি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখানে আর দেরি করা যাবে না। চল, তাড়াতাড়ি চল। তারপর আমরা দ্রুতই ওই জায়গা থেকে উঠে গাড়ির কাছে যেতে শুরু করলাম। একবার গাড়িতে উঠতে পারলেই আর কোনো চিন্তা নেই, বুঝলি? কিন্তু তারপর আমাদের সাথে যা ঘটল তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার পরও কোনো কাজ হলো না। কিরে, কি হয়েছে শিমুল? বুঝতে পারছি না ভাই, গাড়ি স্টার্ট হচ্ছে না। মনে হয় ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। কি কি বলছিস তুই? এখন কি হবে? আচ্ছা আচ্ছা, তুই গাড়িতেই থাক, দেখি আমি কিছু করতে পারি কিনা। অনেক চেষ্টার পরও কোনোভাবেই গাড়ি স্টার্ট হচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে এলো, জঙ্গলের মধ্যে অন্ধকার হতে শুরু করেছে। আমি গাড়ি থেকে নেমে বললাম, এখানে থেকে শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার থেকে বরং চল আমরা এখান থেকে হাঁটা শুরু করি। যেভাবেই হোক এই জঙ্গল থেকে আমাদের বের হতেই হবে। দাঁড়া, গাড়িতে একটা টর্চ আছে, ওটা সাথে নিয়ে নিই। তারপর আমরা সবকিছু ওখানেই ফেলে রেখে জঙ্গল থেকে বেরোনোর জন্য হাঁটতে শুরু করলাম। একেবারেই শুমশাম আর ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রায় অনেকক্ষণ ধরেই হাঁটছি, কিন্তু কোনো রাস্তার দেখা পাচ্ছি না। বেশ ভালোভাবেই বুঝতে পারলাম যে আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। নির্জন জঙ্গলের মধ্য দিয়ে আমাদের দুজনের পায়ের হাঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর পিছন থেকে আমাদের সাথে সাথে আরো একজনের হেঁটে আসার শব্দ শোনা যেতে লাগলো। পিছনের দিকে টর্চের আলো ফেলতেই অদ্ভুত কিছু একটা দ্রুত গতিতে সরে গেল। কি ছিল রে ওটা? আমিও ঠিক কিছু বুঝতে পারলাম না। এখানে আর এক মুহূর্ত নয়, দ্রুত পা চালা। তারপর আমরা রীতিমতো দৌড়াতে শুরু করলাম, কিন্তু হঠাৎ করে টর্চের আলো বন্ধ হয়ে গেল। কিরে, টর্চের আলো বন্ধ করলি কেন? কিছু বুঝতে পারছি না, টর্চ লাইটটা কাজ করছে না। দেখি, আমার কাছে দে। তারপর শিমুল অনেক চেষ্টার পরও কোনোভাবেই টর্চ জ্বালাতে পারল না। ঠিক সেই মুহূর্তে আমি আশেপাশে তাকিয়ে দেখলাম চারিদিক থেকে অসংখ্য ছায়া মূর্তিদের দল আমাদের ঘিরে ফেলেছে। ভয়ে আমার সমস্ত শরীর অবশ হয়ে এলো। শিমুল, এইগুলো কি? তোমরা কারা? কি চাও আমাদের থেকে তোমরা? অন্ধকারের মধ্যে তাদের মানুষের মতো অবয়ব এবং লাল লাল চোখ ছাড়া আর কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ওরা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। ভয় আর আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও!
কাউকেই ছাড়বো না, কাউকেই ছাড়বো না। মেরে ফেলবো, তোদের মেরে ফেলবো। হঠাৎ দেখলাম শিমুল পকেট থেকে একটা লাইটার বের করে আগুন জ্বালিয়ে বলল, কাছে আসবি না, কেউ কাছে আসবি না, একদম একদম জ্বালিয়ে দেবো সব কটাকে। আগুন দেখে ওরা আমাদের থেকে অনেকটা পিছিয়ে গেল। এখনই দৌড়াতে হবে আমাদের, তাড়াতাড়ি চল। তারপর আমরা শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুটতে শুরু করলাম। জমাট বাঁধা অন্ধকারে ঢাকা জায়গাটায় কেমন যেন ঝড়ের মতো তাণ্ডব শুরু হয়ে গেল। গাছপালা ঝোপঝাড় সবকিছুর মধ্য দিয়ে ছুটতে ছুটতে একসময় বড় রাস্তায় এসে পৌঁছালাম, কিন্তু তখনও আমাদের মনের ভয় কাটেনি। অবশেষে বেশ কিছুটা দূরে একটা দোকানের মতো দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম ওটা একটা চায়ের দোকান। একজন বয়স্ক লোক ওই দোকানে বসে আছেন, হয়তো উনিই দোকানদার। আমাদের অবস্থা দেখে লোকটি বলল, কি হয়েছে তোমাদের? এত রাতে তোমরা কোথা থেকে আসছো? তারপর আমরা তাকে সবকিছু খুলে বললাম। ও, তোমরা তাহলে সেই গোসন্ডির জঙ্গলে গিয়েছিলে? ওই জায়গাটা খুবই খারাপ। শুনেছি যুদ্ধের সময় নাকি মানুষদের মেরে ওখানে গণকবর দেওয়া হতো। সেই তখন থেকে ওই জায়গাটা এমন, অনেকে নাকি দেখেছে ওখান দিয়ে মরা মানুষের আত্মা ঘুরে বেড়ায়। ভাগ্যিস তোর কাছে লাইটারটা ছিল, তাই আজ পালিয়ে বেঁচে ফিরতে পারলাম। ঠিকই বলেছিস ভাই, অনেক বড় বিপদের মধ্যে থেকে বেঁচে গেছি। তোমাদের এখন আর কোনো ভয় নেই, তোমরা এখন নিরাপদ জায়গাতেই আছো। আজকের রাতটা না হয় তোমরা আমার বাড়িতেই থাকো। কাল সকালে লোকজন নিয়ে আমরা সেই জঙ্গল থেকে তোমাদের গাড়ি আর জিনিসপত্র উদ্ধার করে নিয়ে আসব। অনেক ধন্যবাদ আপনাকে।